ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদ শিক্ষার্থীদের। সরকার কঠোর না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আমি একটা স্টুডেন্ট, আমি যে কোনো সময় বের হতে পারতেছি না। বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলতি সপ্তাহেই আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও বিভক্তি নেই, দাবি নেতাদের। নো ট্রিটমেন্ট, নো রিলিজ। জুলাই আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। জানালো ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং গ্যাসের দাম বাড়ালে দেশে আর শিল্প কারখানা হবে না বলছেন ব্যবসায়ীরা। জ্বালানি দুর্ভিক্ষের শঙ্কা। 15 বছর কূপ খনন না করায় সংকট, জানালো বিইআরসি। দেশে ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রায় প্রতিদিনই ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধ ঘটছে দেশে। জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা। বলেন, খুনি ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথ ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। একই দাবিতে মহাখালীতে বিক্ষোভ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদেরও। আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, পদে থাকলেও কাজের কাজ করছেন না স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে একই দাবিতে আসাদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জনভোগান্তি তৈরি হলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বিচার প্রক্রিয়াটা এত কঠোর হতে হবে যাতে পরবর্তীতে ধর্ষণের কথা মাথায় আনতেও মানুষ ভয় পায়। ধর্ষণ সংক্রান্ত যে কোনো মামলা কিংবা যে কোনো ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেব, এই আশ্বস্তই আমরা তাদেরকে করেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতই যদি তারা ডেভিলদেরকে গ্রেফতার করে থাকে, তাহলে সারা দেশের এই অপকর্মগুলো কারা করে বেড়াচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম। শিক্ষার্থীরা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
ডাকাতি, ছিনতাই কিংবা ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের আগেও সহযোগিতা করছেন, এখনও সহযোগিতা করবেন এবং যেই জায়গায় ঘটে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন। এই জন্য আমি আপনাদেরও ধন্যবাদ দিই, আপনারা আপনাদের সবসময় দিয়ে আমাকে ইনফর্ম করতেছেন। আর এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। সংসদ কার্যকর করতে যত দেরি হবে চারদিকে তত অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরামের ৩১ দফার কর্মশালায় আরও বলেন, দেশ অস্থির হলে কাজে আসবে না কোনো সংস্কারই। স্বৈরাচারের সময় যখন কেউ সংস্কারের ধারে কাছে ছিল না, তখন ৩১ দফা দিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে সব দফা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। রোববার কর্মশালার আয়োজন করে ঢাকা বার আইনজীবী ফোরাম। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। সংস্কার প্রস্তাব প্রথম বিএনপি সহ রাজনৈতিক দলগুলো করেছে জানিয়ে তিনি বলেন, এখন যারা প্রস্তাবনা দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছে ছিলেন না। স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না। এদিকে ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে দলের কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ। সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? তারেক রহমান এই দেশে বীরের বেশেই ফিরবে এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয়লাভ করবে। নির্বাচিত সরকারই জাতীয় সংসদে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবে বলে জানান বিএনপি নেতারা। তার মধ্যে কি হাসান ওয়ালি, সময় সংবাদ। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। তরুণদের এই দলে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শীর্ষ পদ নিয়ে মতপার্থক্যের বিষয়ে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলেও ছাত্র নেতারা বলছেন, দলের মধ্যে বিভক্তি নেই, আছে নেতৃত্বের প্রতিযোগিতা। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠন করার কথা ভাবা হয়। তবে জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন শীর্ষ পদের দাবিদার হওয়ায় বাড়তি আরও 2টি পদ তৈরির আলোচনা তুঙ্গে। শীর্ষ পদের সংখ্যা বাড়ানোর আভাস দিয়েছেন দলের নেতারাও, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপার 4 কিংবা সুপার 6 কিংবা 10 কিংবা হচ্ছে 15 থেকে 20 সদস্যের যদি একটা প্রথমে ছোট ফোরাম, মানে যেটা আর কি সিদ্ধান্ত গ্রহণের নানা ধরনের আলোচনায় চলমান, এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি। ছাত্র শিবিরের সাবেক একাধিক নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান, জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন নেতা যুক্ত হচ্ছেন না নতুন রাজনৈতিক দলে। তারা বলছেন, দল গঠনের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব থাকায় আলী আহসান জোনায়েদ, রাফে সালমান রিফাত ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে যোগ দেবেন না। অন্যদিকে এই 3 জনের কার্যক্রমে শৃঙ্খলায় ঘাটতি এবং ফেসবুকে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটিরই কয়েকজন।
নতুন দল নিয়ে কারো কারো ফেসবুক স্ট্যাটাসে শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের গুঞ্জন উঠেছে। এত বড় একটা পার্টি, সেটা নিয়ে বিভিন্ন জনে কম্পিটিশন করবে, কথা বলবে, এই কথাটাকে অনেকেই বিভাজন হিসেবে দেখানোর চেষ্টা করে। আমরা যেটাকে বলি যে এটা আমাদের আসলে প্রতিযোগিতার অংশ। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম মোটামুটি চূড়ান্ত। সদস্য সচিবের দৌড়ে এগিয়ে আছেন আক্তার হোসেন। বাকি পদের দাবিদার কয়েকজন। তালিকায় আছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির পাটোয়ারি। জাতীয় সংসদ ভবনের সামনে নতুন দল গঠনের ঘোষণা আসতে পারে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই। রোববার রাতে অভ্যন্তরীণ এক সভায় চূড়ান্ত হবে দলীয় সিদ্ধান্ত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট, নো রিলিজ দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের শেষ দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছিলেন বলে জানায় প্রসিকিউশন। এদিন সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে একের পর এক বাড়তে থাকে মৃত্যুর মিছিল, ঠিক তখন আহতদের দেখতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে। শেখ হাসিনার পতনের পর জুলাই গণহত্যার তদন্ত করতে হাসপাতালগুলো পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা। ভর্তি থাকা রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রসিকিউশন জানতে পারে হাসপাতাল পরিদর্শনের সময় সুচিকিৎসা তো দূরের কথা, চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলছেন, পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট, নো রিলিজ এই নির্দেশনা মানতে বলা হয় চিকিৎসকদের। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এদিন 4 পুলিশ সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। মার্চের মধ্যে শেখ হাসিনা সহ অন্তত 5 মামলার তদন্ত শেষ হলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা করছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। জরিপে এগিয়ে বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। ক্ষমতাসীন জোটের ভরাডুবির আভাস। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, দিনাজপুরে চলা ইন্টার্নদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সকালে রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন ইন্টার্নরা। কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। আমাদের এখানে যে পরিমাণ রোগী আছে তার তুলনায় ডাক্তার খুবই সংকট। এমবিবিএস এবং বিডিএস এই ডিগ্রিধারী বাদে অন্যরা কেউ নামের সাথে ডাক্তার লাগাতে পারবে না। ভুয়া ডাক্তার তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে তাদেরকে কেন নিয়োগের ব্যবস্থা করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো আদায়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ, সুস্পষ্ট কোনো পদক্ষেপ পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। 1 মিনিট পর্যন্ত রোগী সেবা না পায় সেই রোগী তো বাঁচবে না। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গ্যাসের দাম বাড়ালে দেশে আর শিল্প কারখানা হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। দেশ জ্বালানি দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বিইআরসি চেয়ারম্যান জানালেন,
আগের সরকার গত 15 বছর নতুন কূপ খনন না করায় এ সংকট তৈরি হয়েছে। ভোলার গ্যাস ঘিরে সরকার স্বপ্ন দেখছে বলেও জানান তিনি। দাম বাড়ানোকে একটা পলিসি মানে আরাম একটা সলিউশন হিসাবে বেছে নিচ্ছেন। কোনো স্টাডি নাই, কোনো কিছু নাই, দাম করে একটা এই ঘোষণা আসে। শিল্প খাতে গ্যাসের দাম 1.5 গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন শিল্পের জন্য 150% আর সম্প্রসারণে 50% জ্বালানি দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রোববার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্প খাতের প্রতিযোগিতায় জ্বালানির প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা দাবি করেন কারখানাগুলোতে এখনও নিরাপত্তা দিতে পারেনি সরকার। এর মাঝে গ্যাসের অযৌক্তিক দাম বাড়লে দেশে আর শিল্প স্থাপন হবে না। 269% has been increased last 5 years এবং তারপরে যদি সাপ্লাই না থাকে তাহলে ইন্ডাস্ট্রিগুলির কি অবস্থা? আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না। আন্তর্জাতিক বাজারে গিয়ে আমরা কোনো অবস্থাতেই কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের তথ্য, আমদানি নির্ভর অর্থনীতিতে গ্যাসের দাম বাড়লে আরও চাপে পড়বে শিল্প খাত। ইম্পোর্টে গেলেই যেটা হচ্ছে আমাদের আবার সেই ফরেন কারেন্সি, আমাদের রিজার্ভ এবং ম্যাক্রো, সেটার উপর প্রেশার পড়ছে। উই আর লুকিং টুয়ার্ডস দুর্ভিক্ষ, জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি। জ্বালানি সংকটের কথা স্বীকার করে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বললেন, গেল 15 বছরে গ্যাস অনুসন্ধানের কোনো চেষ্টা হয়নি। আমরা গত 15 বছরে এক্সপ্লোরেশনে তেমন কিছুই খরচ করিনি। সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে সরকার স্বপ্ন দেখছে বলেও জানান বিইআরসির চেয়ারম্যান। এনার্জি এক্সচেঞ্জে যুক্ত হওয়া যায়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, জার্মানিতে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। রোববার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 5,90,00,000 ভোটার আগামী 4 বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। জার্মানির নির্বাচনে বর্তমান চ্যান্সেলর ওলাফ শলস ও তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের প্রধান প্রার্থী ফ্রিডরিখ ভোট দেন। এই নির্বাচন দেশটির ভবিষ্যৎ ইউরোপীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। সবশেষ জরিপে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। দলটির নেতা ফ্রেডরিখ দেশটির আগামী চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে জার্মানির নাজুক অর্থনীতি, জোটে বিরোধ ও অভিবাসন নীতি নিয়ে উদ্বেগের কারণে জনপ্রিয়তা কমেছে ওলাফ শলসের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।